আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসকে নির্মূল করার অঙ্গীকার নিয়ে গাজায় স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল। যুদ্ধের ২০০ দিনের কাছাকাছি এসে উল্টো ইসরায়েলি এখন অস্তিত্ব সংকটে। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র হামলার মধ্যে ইসরায়েলি ও মার্কিন সেনাদের ওপর আঘাত হেনেছেন লেবানন ও ইরাকের যোদ্ধারা। ইসরায়েলে অস্থিরতা চলছেই। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন তাদের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অচল হয়ে পড়েছে কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয়। তেল আবিব ও ওয়াশিংটনের দুর্দিনে আবার হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ইসরায়েল হামলা করলে আর ছোটখাটো নয়, জবাব হবে চূড়ান্ত পর্যায়ের। আল মায়াদিন জানিয়েছে, গাজা উপত্যকায় টানা ইসরায়েলি আগ্রাসনের প্রায় ২০০ দিন অতিক্রান্ত হতে চললেও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার তীব্রতা কমেনি। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, সোমবার উত্তর গাজার বেইত হানুনে মুখোমুখি লড়াইয়ের সময় তাদের স্নাইপারদের হাতে এক ইসরায়েলি সেনা গুলিবিদ্ধ হয়েছেন। একই এলাকায় তারা আল ইয়াসিন 105 শেলের মাধ্যমে ইসরায়েলের একটি D9 বুলডোজার এবং মর্টার শেলের মাধ্যমে দখলদার সেনাদের একটি সমাবেশে আঘাত করেছেন। এদিন বেইত হানুনের পূর্বে মর্টার শেলের মাধ্যমে ইসরায়েলের কয়েকটি সামরিক যানে আঘাত করেছে আল আকসা মর্টার্স ব্রিগেডস। তাছাড়া মধ্য গাজার বুরেইদ শিবিরের পূর্বে পাশাপাশি অবস্থান করা বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানে মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সামরিক শাখাগুলো গাজায় দখলদার বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পাশাপাশি পার্শ্ববর্তী ইসরায়েলি বসতিগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মায়াদিন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তারা ইসরায়েলে সিরিজ হামলা অব্যাহত রেখেছেন। সোমবার তাদের যোদ্ধারা কয়েক ডজন গ্রাড রকেটের মাধ্যমে অধিকৃত সাফাদ এলাকায় ইসরায়েলি আইন জেইতিম ঘাঁটিতে অবস্থিত ৩য় ইনফ্যান্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারে আঘাত এনেছেন। অধিকৃত কফর সুবা হিলে আল সামাকা সাইটের পেছনে একটি ইসরায়েলি সেনাদলের ওপর বেশ কিছু আর্টিলারি শেল নিক্ষেপ করেছেন তারা। এদিন তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে লেবাননের আল ওয়াজ্জানি শহরের বিপরীতে স্থাপিত ইসরায়েলি গোয়েন্দা সরঞ্জামে সরাসরি আঘাত হানেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন, সোমবার উত্তর ইসরায়েলের সাফাদ এলাকায় লেবানন থেকে নিক্ষেপ করা প্রায় ৩৫টি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে। ওই এলাকায় হিজবুল্লাহর অস্ত্র সরাসরি আঘাত হেনেছে জানিয়ে ইসরায়েলি মিডিয়া বলেছে, হামলার কারণে রোশ হানিকরা, লিমান, সমলি, ইলন, হানিতা, আদমিত, গর্ন এবং আরব আল আরামশাইতে সাইরেন বাজানো হয়। এদিন দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলেও হামলা চালায় বলে জানিয়েছে আল মায়াদিন। এদিকে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় দফা হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। রোববার সিরিয়ার ২ মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে অন্তত ৭টি রকেট ও একটি ড্রোন হামলার পর সোমবার পশ্চিম ইরাকের আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। হামলার তথ্য দিলেও ক্ষয়ক্ষতির কোনো খবর দেয়নি মার্কিনী বাহিনী। রোববার দেইর এজোরে আল ওমর অয়েল ফিল্ডের কাছে গ্রিন ভিলেজের মার্কিন ঘাঁটিতে ৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং আল হাসাকার উত্তরে খারাব আল জিরের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত ১৪০ দফা হামলা চালান ইরাকি যোদ্ধারা। এরপর প্রায় ৩ মাস বন্ধ ছিল হামলা। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আবার হামলা শুরুকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। ইরান অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরায়েল যদি ইরানের ওপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। আবার যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।
গার্ডিয়ানের খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিফা পদত্যাগ করেছেন। ৭ অক্টোবর গাজা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। খবরে বলা হয়, জেনারেল হালিফাই সবচেয়ে সিনিয়র কর্মকর্তা, যিনি এই ঘটনায় পদত্যাগ করলেন। এই পদত্যাগের পর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের আরও অনেকে পদত্যাগ করতে পারেন বলে আভাস দিয়েছে ইসরায়েলি মিডিয়া। হামাসের ওই অভিযানে ইসরায়েলের ভেতরে প্রায় ১,২০০ ব্যক্তি নিহত হন, যার মধ্যে বহু সংখ্যক সেনা কর্মকর্তাও রয়েছেন। হামাস যোদ্ধারা অনেকটা বিনা বাধায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন এবং অন্তত ২৫০ ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যান। হালিফা তার পদত্যাগপত্রে লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমাদের ওপর যেই দায়িত্ব অর্পণ করেছিল, আমার নির্দেশে আমার অধীনস্থরা তা পালন করেনি। সেই কালো দিনটিকে আমি দিনের পর দিন, রাতের পর রাত বহন করে চলেছি। আমি চিরকাল এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরুয়ার বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার যে অভিযোগ আনা হয়েছিল, ইসরায়েল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোন্নার নেতৃত্বাধীন জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিটি সোমবার তাদের প্রতিবেদনে বলেছে, হামাস বা ইসলামিক জিহাদের সঙ্গে আনরুয়ার কর্মীদের যোগ সাজশের কোনো প্রমাণ পেশ করতে পারেনি তেল আবিব। চলতি বছরের গোড়ার দিকে ইসরায়েল দাবি করে, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আল আকসা ফ্লাড অভিযানে আনরুয়ার অন্তত ১২ কর্মী অংশ নিয়েছিলেন। কোনো তথ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তেল আবিবের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ১০টি পশ্চিমা দেশ আনরুয়াকে দেওয়া সহায়তা বন্ধ করে দেয়। সোমবার প্রকাশিত কলোন্না কমিটির প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিটির পক্ষ থেকে ইসরায়েলের কাছে বারবার অনুরোধ জানানোর পরেও তেল আবিব ৭ অক্টোবরের ঘটনায় আনরুয়ার কর্মীদের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এর আগে আনরুয়া ৮ মার্চ বলেছিল, গাজা থেকে ধরে নিয়ে যাওয়া তাদের কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে ৭ অক্টোবরের অভিযানে জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি আদায় করে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ফিলিস্তিনি প্রশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় আনরুয়াকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়া দেশগুলোর প্রতি আবার তাদের সাহায্য চালু করার আহ্বান জানিয়েছে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাফটস ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাঁবু টানিয়ে অবস্থান গ্রহণ করেছেন। এপির খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, বার্কলে এবং লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভ ছড়িয়েছে মিশিগান এবং নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়েও। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সোমবার এই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থেকে ক্লাস বাতিল করে সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আল জাজিরা জানিয়েছে, এই বিক্ষোভের প্রতি অনেক শিক্ষাবিদ ও স্কলার সমর্থন জানিয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ল্যামন্ট হিল ন্যায় বিচারের ওপর তার নির্ধারিত বুধবারের বিশেষ লেকচার বাতিল করেছেন। একই সঙ্গে বর্তমান একাডেমিক বয়কটে সংহতি জানিয়ে $10,000 পুরস্কার নেবেন না বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, এসব বিক্ষোভ থেকে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ের শিক্ষক বাসাম খাজা এক্সে এক পোস্টে জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সরানোর জন্য পুলিশ ডাকার প্রতিবাদে সোমবার সেখানে ব্যাপক ভিত্তিক ফ্যাকাল্টি ওয়াকআউট পালিত হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চা বিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের কান্ট্রি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল সরকার। প্রতিবেদনের ১০৩ পৃষ্ঠাব্যাপী ইসরায়েল সেকশনে মানবাধিকার লঙ্ঘনের ১ ডজনেরও বেশি ঘটনা উল্লেখ করা হয়। গাজা যুদ্ধ নিয়ে এতে বলা হয়, ইসরায়েলের এই যুদ্ধ মানবাধিকার পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা এবং কোনো স্বজনের কথিত অপরাধের জন্য পরিবারের অন্য সদস্যদের শাস্তি প্রদানের বিষয় উঠে এসেছে প্রতিবেদনে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে এতে বলা হয়, ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীরা শারীরিক ও যৌন সহিংসতা, হুমকি ও ভয়ভীতির শিকার হয়েছেন। তারা মারাত্মকভাবে সীমিত খাদ্য ও পানির সুবিধা পেয়েছেন। পর্যাপ্ত পোশাক ছাড়াই চরম ঠান্ডার মধ্যে তাদের রাখা হয়েছে এবং নিয়মিতভাবে দীর্ঘ সময় তাদের একাকী করে রাখা হয়েছে। প্রতিবেদনে ২৩ অক্টোবর উগ্রপন্থী ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ঘোষণাও তুলে ধরা হয়, যেখানে বন্দীদের আরও জনাকীর্ণভাবে রাখা, বিছানার বদলে ম্যাট্রেস দেওয়া, সার্বিকভাবে থাকার মান আরও খারাপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ডনের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। সেখানে তিনি বলেছেন, ইরানি জনগণ তার দেশের ওপর পশ্চিমাদের আরোপ করা নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নতির এই অভিজ্ঞতাকে ইসলামাবাদের সঙ্গে ভাগাভাগি করতে চায় তেহরান। সোমবার রাইসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশ অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছে। তিনি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে বাণিজ্য বিনিময় রয়েছে তা মোটেও সন্তোষজনক নয়। এই বিনিময়কে উভয় দেশ $10 বিলিয়ন উন্নীত করতে চায়। ডন জানিয়েছে, সোমবার রাইসি ও শরীফের উপস্থিতিতে ইরান ও পাকিস্তানের মধ্যে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব সমঝোতা অনুযায়ী বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করবে। আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে একটি গণকবর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 283টি লাশ উদ্ধার করা হয়েছে। 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এই পর্যন্ত 34,151 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। এদিকে নাসের হাসপাতাল চত্বরে যে শত শত মানুষের গণকবরের সন্ধান পাওয়া গেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। 57 জাতির এই সংস্থা সোমবার এক বিবৃতিতে হাসপাতাল চত্বরে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করে ইসরায়েল যে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং সংঘবদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে। নাসের হাসপাতালে গণকবরের প্রতিক্রিয়ায় হামাস সোমবার বলেছে, ইসরায়েল গাজায় হত্যা এবং রক্তের জন্য পিপাসার্ত হয়ে পড়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, প্রতিদিন ইহুদিবাদীদের বর্বর অপরাধের যেই ঘৃণ্য চিত্র বেরিয়ে আসছে, বিশেষ করে হাসপাতাল চত্বরে নারী এবং শিশুদের মৃতদেহ উদ্ধার হচ্ছে, তাতে একথা নিশ্চিত হয় এই ফ্যাসিস্ট শত্রুরা খুন এবং রক্তের জন্য পিপাসার্ত হয়ে রয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এমন একটি অস্তিত্ব যারা মানবিকতার সমস্ত মূল্যবোধকে পদদলিত করেছে এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ করতে কুণ্ঠাবোধ করে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।